আমরা যাকে আজ পিঠাপুলি উৎসব আর সামাজিক আড্ডার দিন হিসাবে চিনি, সেই পৌষ সংক্রান্তি আসলে বাঙালির জীবনবোধের এক গভীর সাংস্কৃতিক দলিল। এটি কোনো একদিনের আনুষ্ঠানিক উৎসব নয়, বরং সহস্রাব্দ জুড়ে গড়ে ওঠা এক দীর্ঘ ঐতিহাসিক অভ্যাস, যেখানে সূর্য, কৃষক, সমাজ এবং ধর্মীয় কল্পনা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এক অনন্য মানবিক দর্শন নির্মাণ করেছে। পৌষ সংক্রান্তি আমাদের মনে করিয়ে দেয়, মানুষ কেবল প্রকৃতির ব্যবহারকারী নয়, সে প্রকৃতির সহযাত্রী। এই উৎসবের মধ্যে লুকিয়ে আছে ঋতুচক্রকে বোঝার প্রজ্ঞা, কৃষিকে সম্মান করার নৈতিকতা এবং সামাজিক সমতা রক্ষার এক নীরব চুক্তি। আজকের এই আলোচনায় আমরা পৌষ সংক্রান্তিকে দেখব কেবল ধর্মীয় আচার হিসাবে নয়, বরং ইতিহাস, জ্যোতির্বিদ্যা, কৃষি সমাজ ও লোক সংস্কৃতির সম্মিলিত প্রকাশ হিসাবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। পৌষ সংক্রান্তির ইতিহাস, কিংবদন্তি এবং চিরাচরিত সংস্কৃতি। সংক্রান্তি ও সূর্যের গতি। সংক্রান্তি শব্দটির অর্থ সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন। ভারতীয় জ্যোতির্বিদ্যায় প্রাচীন ধারণা সূর্যের এই গতি ছিল সময় নির্ধারণের প্রধান মাধ্যম। যখন ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না, তখন সূর্যই ছিল মানুষের একমাত্র নির্ভরযোগ্য সময় রক্ষক। মকর সংক্রান্তি সেই বিশেষ মুহূর্ত যখন সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে এবং তার উত্তরমুখী যাত্রা শুরু হয়। আর এই উত্তরায়ণকে প্রাচীন ভারতীয় চিন্তায় আলো, শুভ শক্তি এবং জীবনের পুনরুত্থানের প্রতীক হিসাবে দেখা হয়েছে। বাংলায় এই মকর সংক্রান্তি পরিচিত পৌষ সংক্রান্তি নামে, কারণ এটি বাংলার ক্যালেন্ডারের পৌষ মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয়। এই সূর্য গতি কোনো অলৌকিক কল্পনা নয়, বরং প্রাকৃতিক গভীর পর্যবেক্ষণের ফল। শীতের চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে এই সময় থেকেই দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে, আলো দীর্ঘস্থায়ী হয় এবং প্রকৃতি ধীরে ধীরে উর্বরতার পথে অগ্রসর হয়। এবার আসছি কৃষিভিত্তিক সমাজ এবং উৎসবের জন্ম। বাংলার সমাজ ঐতিহাসিকভাবে কৃষি নির্ভর এবং ভারতবর্ষ ঐতিহাসিকভাবে কৃষি নির্ভর। নদী, পলিমাটি ও মৌসুমী বৃষ্টির উপর নির্ভর করে এখানে গড়ে উঠেছে ধান কেন্দ্রিক অর্থনীতি। ধন কেন্দ্রিক নয়, ধান কেন্দ্রিক। ধন আর ধান বাঙালি সমাজের একই অর্থে ব্যবহৃত হয়। পৌষ মাস সেই সময় যখন আমন ধান কাটা শেষ হয়, গোলাঘর ভরে ওঠে নতুন ফসলে। এই নতুন ফসলই পৌষ সংক্রান্তির মূল ভিত্তি। নতুন চাল, আখের গুড়, দুধ ও নারকেল, এই উপাদানগুলি দিয়ে তৈরি হয় পিঠা। এটা কোনো বিলাসিতা নয়, বরং কৃষি জীবনের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন। পিঠা এখানে খাদ্য নয়, এটি এক ধরনের কৃতজ্ঞতার প্রকাশ, প্রকৃতির প্রতি, পরিশ্রমের প্রতি এবং জীবনের ধারাবাহিকতার প্রতি এক গভীর কৃতজ্ঞতা প্রকাশ। এই উৎসবের মধ্যে কোনো শ্রেণীভেদ নেই, ধনী গরিব নির্বিশেষে সবাই এই উৎসবে অংশগ্রহণ করে। এটি সামাজিক সংহতির এক প্রাচীন রূপ। আজকের সমাজে যেখানে সংহতির অভাববোধ গড়ে উঠছে, সেখানে এই সমস্ত সংক্রান্তি বা উৎসবের প্রাচীন ধারণার প্রাসঙ্গিকতা রয়েছে। তাহলে এবার আসছি পুরাণ এবং কিংবদন্তির ব্যাপারে। পৌষ সংক্রান্তিকে ঘিরে যে পুরাণ কথা প্রচলিত, সেগুলি কেবল ধর্মীয় বিশ্বাস নয়, বরং সামাজিক শিক্ষার বাহক। সূর্যদেব ও তার পুত্র শনিদেবের কাহিনী তার একটি উদাহরণ। পুরাণে বলা হয়, শনির সঙ্গে সূর্যের সম্পর্ক ছিল তিক্ত। শনি ছিলেন কঠোরতা ও পরীক্ষার প্রতীক, আর সূর্য ছিলেন আলো ও শক্তির প্রতীক। বিশ্বাস করা হয়, পৌষ সংক্রান্তির দিনে সূর্য তার পুত্র শনির অধিষ্ঠিত রাশিতে প্রবেশ করেন। এই প্রবেশকে পিতা পুত্রের মিলনের প্রতীক হিসাবে দেখা হয়। এর অন্তর্নিহিত বার্তা হলো বিরোধের ঊর্ধ্বে উঠে সমঝোতার পথে অগ্রসর হওয়া। এই কিংবদন্তি আমাদের শেখায়,
প্রকৃত শুভতা আসে সংঘর্ষে নয়, সমন্বয় থেকে। এবার আসছি মহাভারতের ভীষ্ম, উত্তরায়ণ এবং মুক্তির ধারণা। মহাভারতের পিতামহ ভীষ্মের কাহিনী পৌষ সংক্রান্তির দর্শনকে আরো গভীর করে তোলে। পিতামহ ভীষ্ম শরশয্যায় শুয়ে ইচ্ছা মৃত্যুর অধিকার থাকা সত্ত্বেও উত্তরায়ণের জন্য অপেক্ষা করেছিলেন, কারণ সেই সময় বিশ্বাস ছিল সূর্যের উত্তরমুখী যাত্রা আত্মার মুক্তির পথ প্রশস্ত করে। এই বিশ্বাসের মধ্যে দিয়ে পৌষ সংক্রান্তি কেবল জীবনের নয়, মৃত্যু চিন্তার সঙ্গেও যুক্ত হয়ে পড়ে। এটি জীবন ও মৃত্যুর মধ্যবর্তী এক দর্শনীয় সেতু। গঙ্গা স্নান, দান এবং সামাজিক ভারসাম্য কিভাবে পৌষ সংক্রান্তির সঙ্গে যুক্ত? পৌষ সংক্রান্তির দিনে গঙ্গা স্নান ও দানের মাহাত্ম্য ভারতীয় সমাজে গভীরভাবে প্রথিত। বিশেষ করে গঙ্গাসাগর মেলা এই বিশ্বাসের বৃহত্তম প্রকাশ। তবে গবেষণামূলক দৃষ্টিতে দেখলে বোঝা যায় এই স্নান ও দানের রীতি আসলে সামাজিক পুনর্বন্টনের এক সাংস্কৃতিক পদ্ধতি। নতুন ফসল ওঠার পর দান করার অর্থ হলো সমাজের দুর্বল অংশের সঙ্গে সম্পদ ভাগ করে নেওয়া। এটি ধর্মীয় আবরণের আড়ালে সামাজিক ন্যায়বোধের এক প্রাচীন চর্চা। বাংলায় পৌষ সংক্রান্তি কোনো মন্দির কেন্দ্রিক উৎসব নয়, এটি ঘরের উৎসব, উঠোনের উৎসব, রান্নাঘরের উৎসব। বিশেষ করে নারীদের হাতে এই উৎসবের রূপায়ণ ঘটে। পিঠা বানানো, আত্মীয় স্বজনের আপ্যায়ন সবকিছুই এই উৎসবকে মানবিক উষ্ণতায় পূর্ণ করে। এই কারণেই পৌষ সংক্রান্তি আজও লোকজ সংস্কৃতিতে জীবন। পৌষ সংক্রান্তি আমাদের শেখায়, কি শেখায়? উৎসব মানে প্রদর্শন নয়, উৎসব মানে উপলব্ধি। এটি শেখায় প্রকৃতির সঙ্গে সহাবস্থান, শ্রমের প্রতি শ্রদ্ধা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। সবাইকে শুভ পৌষ সংক্রান্তি। আজকের ভোগবাদী সমাজে দাঁড়িয়ে পৌষ সংক্রান্তি আমাদের প্রশ্ন করে, আমরা কি এখনো প্রকৃতির সঙ্গে সংলাপে আছি, নাকি কেবল তার সুবিধাভোগী হয়ে উঠেছি? পৌষ সংক্রান্তি কোনো একদিনের অনুষ্ঠান নয়, এটি বাঙালির চেতনার এক দীর্ঘ ইতিহাস, যা আজও আমাদের জীবনবোধকে আলোকিত করে। এই ছিল পৌষ সংক্রান্তির সংক্ষিপ্ত ইতিহাস, কিংবদন্তি এবং প্রাসঙ্গিকতা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।